মাধ্যমিক 2027 ভূগোলের ফাইনাল সাজেশনের দুটি ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া এবং বায়ুমণ্ডল। এই দুটি পার্ট অলরেডি আপলোড করা হয়ে গেছে। তৃতীয় পার্ট আজকের বায়ুমণ্ডল অর্থাৎ সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা থেকে যে গুরুত্বপূর্ণ 2, 3 এবং 5 নম্বরের প্রশ্নগুলো আসবে এবং এটাই ফাইনাল সাজেশন। এইগুলো পড়লেই কিন্তু 27-এর জন্য কমন পাবে একবার নিশ্চিত। তো কী কী রয়েছে এই 2 নম্বরের প্রশ্নগুলো? 2 নম্বরের প্রশ্নগুলি গ বিভাগে থাকে। তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো যেগুলো 27-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথমেই আছে শৈবাল সাগর। এই প্রশ্নটা বহুত দিন থেকে আসেনি, এবার 27-এর জন্য এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যারা এই প্রশ্নটি ভালো করে করবে অবশ্যই শৈবাল সাগরের সংজ্ঞা এবং এর অবস্থান এবং কোন কোন সমুদ্র স্রোতে মধ্যবর্তী স্থানে অবস্থিত এবং চিত্রটাও, এই বিষয়গুলো সমস্ত কিছুই কিন্তু খুঁটিনাটি কিন্তু দেখবে। এরপরে রয়েছে সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য। 2 বা 3 নম্বরের ক্ষেত্রে এটা আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ নয়। তবে বলে রাখি সমুদ্র স্রোত কোনটা, সমুদ্র তরঙ্গ কোনটা। যেটা আমরা সমুদ্রে কেউ বেড়াতে গেলে আমরা দেখতে পাই, যেমন দীঘারই কথা বলি, সেখানে ঢেউ আছড়ে পড়ে, সেটা সমুদ্র তরঙ্গ। কিন্তু সমুদ্র স্রোত নদীর স্রোতের মতোই, মানে একটা নির্দিষ্ট দিকে ধীরে ধীরে বয়ে যাবে, এটা হচ্ছে সমুদ্র স্রোত। অর্থাৎ সমুদ্র স্রোত আমরা কিন্তু সর্বত্র লক্ষ্য করতে পারি না, কিন্তু উপকূলের কাছে গেলেই আমরা যেটা লক্ষ্য করতে পারবো সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গ। এরপরে সমুদ্র স্রোত কাকে বলে লাস্ট 2019 এসেছিল, এটাও খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ 56 এবং 58 নম্বর যে প্রশ্ন রয়েছে তৃতীয় অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট হিমশৈল বলতে কী বোঝো, লাস্ট 2018-তে এসছে, হিমপ্রাচীর আসেনি, কিন্তু এই দুটো প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাথায় রাখবে হিমশৈল এবং হিমপ্রাচীর, এই দুটো প্রশ্ন খুবই ভালো করে করবে। হিমশৈল বিষয়টা কি তোমরা জানো, এবং হিমপ্রাচীর জিনিসটা হলো দুটি স্রোতের মধ্যবর্তী স্থান, একটি উষ্ণ স্রোত এবং একটি শীতল স্রোত। এই দুইয়ের মধ্যবর্তী স্থানে যে সীমারেখা তৈরি হয় সেটাকে হিমপ্রাচীর বলে। কোথায় দেখা যায়, এর বৈশিষ্ট্য কী, এই বিষয়গুলো অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। এরপরে রয়েছে ভারত মহাসাগরের একটি উষ্ণ একটি শীতল স্রোত, অর্থাৎ প্রত্যেকটা মহাসাগরের গুরুত্বপূর্ণ উষ্ণ স্রোতগুলো এবং গুরুত্বপূর্ণ শীতল স্রোতগুলো পড়বে। তো কী কী গুরুত্বপূর্ণ স্রোত রয়েছে, যদি ভারত মহাসাগরের কথাই বলি, ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ শীতল স্রোত হতে পশ্চিম অস্ট্রেলীয় স্রোত, এবং বাকি সমস্ত স্রোতই কিন্তু বেশিরভাগটাই উষ্ণ স্রোত, কুমেরু স্রোত ছাড়া। যেমন কী কী রয়েছে, মাদাগাস্কার স্রোত রয়েছে, মোজাম্বিক স্রোত রয়েছে, আগুলহা স্রোত। মাদাগাস্কার এবং মোজাম্বিক স্রোতের মিলিত স্রোত হচ্ছে আগুলহা স্রোত। এছাড়া সোমালি স্রোত, এই সোমালি স্রোতেরই একটি অংশ হচ্ছে মৌসুমী স্রোত, যেটা ঋতু পরিবর্তনের সাথে সাথে দিক পরিবর্তন করে। এটা মাথায় রাখবে, ভারত মহাসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উষ্ণ স্রোত মৌসুমী স্রোত, এটা কিন্তু ঋতু পরিবর্তনের সাথে সাথে দিক পরিবর্তন করে। আচ্ছা, নেক্সট প্রশান্ত মহাসাগরের দুটি শীতল স্রোত, দুটি উষ্ণ স্রোত অবশ্যই করবে, দুটি উষ্ণ এবং দুটি শীতল স্রোত। ভারত মহাসাগরের যেমন একটি করে উষ্ণ একটি শীতল বললাম, আটলান্টিক মহাসাগরের দুটি শীতল দুটি উষ্ণ। আচ্ছা, আটলান্টিক মহাসাগরের কোন স্রোতগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে রাখি, ল্যাব্রাডর স্রোত শীতল স্রোতের ক্ষেত্রে। আর দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত রয়েছে বেঙ্গুয়েলা স্রোত, এই দুটি স্রোত অবশ্যই গুরুত্বপূর্ণ। এছাড়াও রয়েছে ক্যানারি স্রোত। এই 3টি শীতল স্রোত একেবারেই গুরুত্বপূর্ণ, কারণ এদের বিশেষ গুরুত্ব রয়েছে। যেমন ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনস্থলে হিমপ্রাচীর দেখা যায়। অন্যদিকে যেটা রয়েছে বেঙ্গুয়েলা স্রোত, এর প্রভাবে কিন্তু আফ্রিকার নামিব মরুভূমি তৈরি হয়েছে। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো আমি যখন ছোট প্রশ্ন আলোচনা করব অবশ্যই এগুলো কিন্তু আবার বারবার বলবো। যাই হোক, প্রশান্ত মহাসাগর দুটি শীতল স্রোত অনেকগুলো আছে, অবশ্যই পেরু এবং হামর স্রোত, পেরু বা হামর স্রোত, এই স্রোতটি কিন্তু ছাড়বে না, এবং ক্যালিফোর্নিয়া স্রোত, এই দুটি শীতল স্রোত অবশ্যই মনে রাখবে। এছাড়াও বেরিং স্রোত, এই 2-3টি শীতল স্রোত অবশ্যই মনে রাখবে। এছাড়াও উষ্ণ স্রোতের ক্ষেত্রে আমি যদি বলি কোন স্রোতগুলো অবশ্যই মনে রাখবে, উষ্ণ স্রোতগুলোর মধ্যে ব্ল্যাক স্ট্রিম, যেটাকে জাপান স্রোত বা কুরোশিরা স্রোত বলা হয়, এরা অবশ্যই কিন্তু মাথায় রাখবে। উত্তর নিরক্ষী, দক্ষিণ নিরক্ষী স্রোত, এগুলো স্রোতগুলো তো আছেই, তো এই স্রোতগুলো অবশ্যই মনে রাখবে। বান ডাকা কি, 17তে এসছে লাস্ট, এবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ 2027-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বান ডাকা কি, আচ্ছা বান ডাকাটা আসলে কী জিনিস, যে জোয়ারের জল যখন নদীর স্রোতের বিপরীত দিক দিয়ে নদীতে প্রবেশ করে তখন যে শব্দ হয়, এই শব্দটাকে আমরা বান ডাকা বলি। আর এটা যখন বর্ষাকালে দেখা যায়, প্রবল জলোচ্ছ্বাস ঘটিয়ে নদীতে প্রবেশ করে এবং প্রচণ্ড শব্দ হয়, তখন সেটাকে বলা হয় সাঁড়াছাড়ি বান ডাকা। যেমন আমাদের হুগলি নদীতে এই বান ডাকা বা সাঁড়াছাড়ি বান ডাকা কিন্তু দেখা যায়। এটা কিন্তু উদাহরণসহ এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, অ্যাপোজি জোয়ার এবং পেরিজি, যেমন তোমরা অনসুর এবং অপসুর পড়েছিলে,
পৃথিবীর সাপেক্ষে যে সূর্যের অবস্থান, সূর্য কখনো কাছে এবং কখনো দূরে চলে যায়, এটাকে আমরা অনসূর এবং অপসূর বলি। একইরকমভাবে যখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কম হয় সেটাকে পেরিজি বলে। পেরি মানে নিকটে আর অ্যাপো মানে দূরে, অর্থাৎ পেরিজি অবস্থান যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব পেরিজিতে 3,57,000 কিলোমিটার আর অ্যাপোজিতে 4,07,000 কিলোমিটার। এর ফলে নিশ্চয়ই পেরিজি জোয়ারটা একটু প্রবল হবে এবং তীব্রতা কম হবে অ্যাপোজি জোয়ারের। ভরা কোটাল মরা কোটাল অর্থাৎ 64, 65, 66 প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তো এই যে প্রশ্নগুলো বললাম তৃতীয় অধ্যায় থেকে 2 নম্বরের, এই কটা প্রশ্ন করলেই হবে, এর চেয়ে বেশি প্রশ্ন তেমন আর প্রয়োজন নেই। ছাড়াও যেমন মগ্নচড়া কী এই বিষয়ে একটু পড়তেই পারো। যেমন মগ্নচড়া উষ্ণ এবং শীতল স্রোত যেখানে মিলিত হয় সেখানে নুড়ি কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে সমুদ্রের তলদেশে সমুদ্রপৃষ্ঠের খুব কাছে যে চড়ার সৃষ্টি হয় সেটাকে বলা হয় মগ্নচড়া। যেমন গ্র্যান্ড ব্যাংক একটা মগ্নচড়া, এগুলো মৎস্যক্ষেত্র হিসাবে বিখ্যাত। মগ্নচড়ার নাম, উদাহরণ এগুলো কিন্তু এসে থাকে। তো এই জিনিসগুলো কিন্তু পড়ে রাখবে। 3 নম্বরের প্রশ্নগুলোর ক্ষেত্রে প্রথমেই যেটা রয়েছে সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য, এটা বললাম একটু আগেই। সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের পার্থক্য মোটামুটি এটা করে রাখবে। কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট ভরা কোটাল এবং মরা কোটালের মধ্যে পার্থক্য, এটা 2 বা 3 আসতেই পারে। লাস্ট 2023 সালে এসেছিল। এবং পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার অধিক শক্তিশালী হয়। আচ্ছা, পূর্ণিমার জোয়ারকে কী বলে? পূর্ণিমার জোয়ারকে বলা হয় প্রতিযোগ জোয়ার, আর অমাবস্যার জোয়ারকে বলা হয় সংযোগ জোয়ার। আর এই দুটোই হচ্ছে সিজিগীয় অবস্থান, অর্থাৎ সিজিগের দুটো ভাগ, একটা প্রতিযোগ একটা সংযোগ, এটা কিন্তু মাথায় রাখবে। আর যেহেতু এই অমাবস্যার দিনে চাঁদ সূর্য একই দিকে থাকে, পৃথিবীর একই দিকে থাকে, ফলে জোয়ারের প্রাবল্যতা বেশি হয়। আর পূর্ণিমায় পৃথিবীর মাঝখানে চাঁদ একদিকে, সূর্য একদিকে, ফলে দুই দিকে যদি আকর্ষণ পড়ে তাহলে জোয়ারের প্রাবল্য একদিকে খুব বেশি হবে না। নিশ্চয়ই এই কারণে পূর্ণিমার জোয়ারের অপেক্ষা অমাবস্যার জোয়ারটা অধিক শক্তিশালী হয়। আচ্ছা, এরপরে 29 নম্বর প্রশ্ন, নদীতে বান আসার 3টি কারণ লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আসবেই, ধরে রাখতে পারো যে নদীতে বান আসার 3টি কারণ। নদীতে বান কেন আসে, তো এই 3টি কারণ লেখো, অবশ্যই করবে। আচ্ছা, এরপরে প্রতিদিন একই সময় জোয়ার ও ভাটা হয় না কেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে একই দিনে জোয়ার বা একই সময় জোয়ার ভাটা হয় না কেন। বা এরকম আসতে পারে যে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট কেন? কারণ দিন রাত্রি হয় 24 ঘন্টায়, কিন্তু জোয়ার ভাটার এই পার্থক্য 24 ঘন্টা 52 মিনিট কেন হলো? এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অবশ্যই একদিন আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কীভাবে এর উত্তর, এটা 5 নম্বরেও আসতে পারে। আচ্ছা, তো এই ছিল 3 নম্বরের প্রশ্নগুলো, এর চেয়ে বেশি প্রশ্ন করার দরকার নেই। আর 5 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে এই চ্যাপ্টার থেকে, তৃতীয় চ্যাপ্টার থেকে, তৃতীয় অধ্যায় থেকে, প্রথমে যেটা করবে যে সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। প্রথমে যে প্রশ্নটা করবে যে সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। এটা খুব ভালো করে পড়বে, এটাই আসবে যদি আসে এই চ্যাপ্টার থেকে, যে সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। আর যেটা বললাম জোয়ার ভাটার ফলাফল মূলত 3 নম্বরে আসতে পারে, 5 নম্বরে আসতে পারে। শুধু দিয়ে দিল সুফলগুলো বা কুফলগুলো, 3 নম্বরে দিয়ে দিল। আবার 5 নম্বরে এটা আসতে পারে যে সুফল ও কুফলগুলি আলোচনা করো। সুতরাং এই দুটোই করলেই হবে, সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো ও জোয়ার ভাটার ফলাফলগুলি আলোচনা করো। লাস্ট জোয়ার ভাটা সৃষ্টির কারণ 19-এ এসছে, 25-এ এসছে, 26-এ আসেনি, 27-এ আসবে না, এমন কোনো গ্যারান্টি নেই। সুতরাং করে রাখবে যে জোয়ার ভাটা সৃষ্টির 2টি কারণ। আচ্ছা, 2টি কারণ কী কী? একটা হচ্ছে চাঁদ সূর্যের আকর্ষণ, আর অন্যটি হচ্ছে যে কেন্দ্রাতিক বল ও ভর কেন্দ্রের অবস্থান পরিবর্তন। অনেকে শুধু এইটুকু মনে রাখে যে কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জ্বর হয়ে থাকে, কিন্তু এখানে ভর কেন্দ্রের অবস্থানের পরিবর্তন, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে। তো এই ছিল 2, 3 এবং 5 নম্বরের প্রশ্ন। এবং এর পরবর্তীতে আলোচনা করব যে বর্জ্য ব্যবস্থাপনায়। মাথায় রাখবে যে বর্জ্য ব্যবস্থাপনায় যে প্রশ্নগুলো হয় সেগুলো সাধারণত 2 এবং 3, সেখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসে না।